আজ থেকে ৫০ বছর আগেও কাতার ছিল বিশ্বের অন্যতম দরিদ্র বসবাসের অযোগ্য দেশ, যেখানকার মানুষ সমুদ্রের মাছ আর মুক্তোর উপর নির্ভর করে নিজেদের জীবন নির্বাহ করত। আর বর্তমানে সেই দেশ এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। ২০২০ সালে কাতারের মাথাপিছু আয় ছিল $১,৩০,০০০ বেশি। কিন্তু কিভাবে এত দ্রুত ধনী হলো কাতার, সেই ইতিহাস বলবো বিশ্বের বিস্ময়ের এই পর্বে। আর কাতার সম্পর্কে জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। পারস্য উপসাগরের তীরে মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কাতার, যার আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটারের কিছু বেশি। কাতারের সাথে স্থল সংযোগ রয়েছে কেবলমাত্র সৌদি আরবের, যা দক্ষিণ দিকে অবস্থিত, আর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইনের অবস্থান। তবে কাতারের বেশিরভাগ অংশকেই সমুদ্র ঘিরে রেখেছে। বাংলাদেশের তুলনায় এই দেশ প্রায় ১৩ গুণ ছোট। কাতারের বসবাসকারী জনসংখ্যা ৩০ লক্ষের বেশি, তবে কাতারের নাগরিক মাত্র ৩ লক্ষ, বাকি সবাই প্রবাসী। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল ১৯৭১ সালে, তবে তা ব্রিটিশদের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ের ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার। আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকা কাতার তখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী স্থান, যেখানে গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। এখন আসা যাক কাতারের অর্থনীতি কিভাবে চেঞ্জ হলো। মধ্যপ্রাচ্যের দেশগুলো ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারও তার ব্যতিক্রম নয়। কাতারের মাটির ও সমুদ্রের নিচে রয়েছে বিশাল খনিজ সম্পদ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মূল খনিজ সম্পদ তেল হলেও কাতারের মূল খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ১৯৪০-এর দশকে কাতারের সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু ১৯৬০-এর দশকেই তা প্রায় শূন্য হয়ে পড়ে। দরিদ্র দেশ কাতারের ভাগ্যের তেমন আর পরিবর্তন হয় নাই। তারপর ১৯৭০ সালে কাতারের সমুদ্র এলাকায় আবিষ্কৃত করে কাতারের সবচেয়ে বড় সম্পদ, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার দ্য নর্থ ফিল্ড, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদ। আর এটি আবিষ্কার করে ডাচ তেল ও গ্যাসের কোম্পানি শেল। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা ছিল না। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমে সরবরাহ করা সম্ভব ছিল। আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে, যেখানে এই গ্যাস ব্যবহার করা হবে। শেল কোম্পানিও তাই এই দিকে আগ্রহ দেখায়নি। আর এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েও কাতার তেমন কিছুই করতে পারছিল না। ফলে অর্থনীতির তেমন কোনো পরিবর্তন হয়নি। ১৯৯৫ সালে কাতারের প্রিন্স হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে দেশের আমির হন। তারপর তিনি তার পিতার মতো অলস না হয়ে দেশের অর্থনীতি উন্নয়নের পরিকল্পনা শুরু করেন, যার মধ্যে তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল এই বিশাল গ্যাস সম্পদকে কিভাবে কাজে লাগানো যায়। তখন জানতে পারলেন এই গ্যাসকে যদি তরল করতে পারেন তবে তা সহজেই পরিবহন করা যাবে, তেলের মতো, তবে অল্প জায়গায় ব্যবহার করে, এবং বিশ্বের যে কোনো দেশে তা রপ্তানি সম্ভব। আর আমির ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে -১৬১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। কিন্তু কাতারের মতো এত বেশি তাপমাত্রা এলাকায় যা একেবারেই কষ্টসাধ্য ছিল। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো। তারপর কাতারের গ্যাস উৎপাদন বহুগুণে বেড়ে গেল। কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজি এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় ৪ গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশ ১ টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও ৪ টন জ্বালানি উৎপাদন করে। কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। গত বছরেই এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত ৪ রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত এলএনজি এর ১/৩ রপ্তানি করেছে। তবে কাতার শুধু খনিজ সম্পদ বিক্রি করে অর্থ আয় করে বসে থাকে নাই। ভবিষ্যতে কোনো একদিন এই সম্পদ থাকবে না, তাই সে কথা চিন্তা করেই কাতার তার অর্থের সঠিক বিনিয়োগের ব্যবস্থা করেছে। এর কোথায় কিভাবে সঠিক জায়গা বিনিয়োগ করবে তার জন্য কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি
প্রতিষ্ঠা করেন কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ফান্ড। বর্তমানে এই ফান্ডে রয়েছে $300 বিলিয়ন বেশি পরিমাণ অর্থ। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ভক্সওয়াগন, বার্কলেইজ ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিশাল অংশ কাতারের মালিকানাধীন। এছাড়া এই ফান্ডের আওতায় বিশ্বের নামি দামি কিছু ক্রীড়া ক্লাবও রয়েছে, যার মধ্যে অন্যতম হল ফ্রান্সের ক্লাব পিএসজি, যেখানে খেলেন বিশ্বের অন্যতম সেরা 2 ফুটবলার তারকা মেসি ও নেইমার। আর এর প্রেসিডেন্ট হিসেবে আছেন নাসের আল খেলাইফি। অন্যদিকে কাতার শুধু বাইরেই বিনিয়োগ করে নাই, দেশের অভ্যন্তরেও প্রতিষ্ঠা করেছে বেশ কিছু বড় কোম্পানি। তার মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজ, যা বিশ্বের অন্যতম এয়ারলাইন্স কোম্পানি। 2022 সালে কাতার আয়োজন করতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যার জন্য দেশের অবকাঠামো গড়ে তুলতে বাজেট ধরা হয়েছে $200 বিলিয়ন। আর অতীতে এত ছোট কোনো দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে পারে নাই, কিন্তু কাতার তা করে দেখাতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যখন বিলাসিতায় ব্যস্ত, কাতার তখন বিশ্বে নিজেদের অবস্থান তৈরিতে ব্যস্ত। কাতার শুধু অর্থনীতিতে নয়, বিশ্বে তৈরি করে নিচ্ছে নিজেদের রাজনৈতিক অবস্থান। কাতার একসময় ছিল সৌদি আরবের পুতুল দেশ, কিন্তু আমির হামাদ বিন খলিফা আল থানির নেতৃত্বে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করছে। 2003 সালে সৌদি আরব যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে মার্কিন সৈন্যদের সরে যেতে অনুরোধ করল, কাতার তাদের দেশে এসব সৈন্যকে আমন্ত্রণ জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি, বরং প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদিদ তৈরি করে নিয়েছে কাতার। এছাড়া বিশ্ব রাজনীতির অন্যতম বড় অবস্থান মিডিয়া, তাই কাতার প্রতিষ্ঠা করে বর্তমান বিশ্বের অন্যতম বড় মিডিয়া কোম্পানি আল জাজিরা, যেটা বিশ্বের অন্যতম প্রধান নিউজ মাধ্যম বলে বিবেচিত হয়ে আসছে। কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী 2 দেশ সৌদি আরব আর আরব আমিরাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। 2017 সালের জুন মাসের 7 তারিখে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করল তারা। অভিযোগ, মৌলবাদী সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করা। কিন্তু এটা যে কাতারকে দমিয়ে রাখার লক্ষ্য তা সবাই বুঝতে পারে নাই। প্রথম দিকে কাতার কিছুটা সমস্যার সম্মুখীন হলেও পরবর্তীতে কাতারের ওপর তা আর প্রভাব ফেলে নাই। উল্টো গত জানুয়ারির প্রথম দিকেই কোনো শর্ত ছাড়াই সে অবরোধ তুলে নিতে বাধ্য হয়। আর এই থেকে বোঝা যায় মরুর বুকে ছোট একটি দেশ কাতার বিশ্বে কত বেশি প্রভাবশালী। একসময় মরুর বুকে বসবাসের অনুপযোগী দরিদ্র একটি দেশ যেভাবে তাদের অবস্থান বদলেছে, তার জন্য সবচেয়ে বেশি অবদান হলো তাদের যুগোপযোগী সিদ্ধান্ত। সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব। আর এই 3 মিলে কাতার এখন বিশ্বের অন্যতম সফল দেশ। আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন।